আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আপনাদের বয়স্কদের জন্য আপনাদের কি রাইটস থাকতে পারে, কি কি আপনারা করতে পারেন যদি আপনাদেরকে বাড়ি থেকে বার করে দেয়, যদি কেউ না থাকে তাহলে কি কি হতে পারে, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা এখন হবে না। আমাদের যারা অতিথি আছে তাদেরকে একটুখানি সম্পর্কটা জানাবো। আসুন ওইটা রাখি একজন রাখি। আচ্ছা, আমাদের যিনি অতিথি আছেন আজকে জজ সাহেব মহাশয়, তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। হাতটা নিয়ে বসুন। মেশমশাই আপনি একটু আসুন। এবার অভ্যর্থনা জানানো হচ্ছে আমাদের লয়ার নারায়ণ ব্যানার্জি। হ্যাঁ, এবার অভ্যর্থনা জানানো হচ্ছে আমাদের আরেকজন লয়ার পামেলা ম্যাডাম। এবার আপনাদেরকে আমাদের পামেলা ম্যাডাম কিছু বলবেন, সেগুলো একটু শুনবেন। নমস্কার সকলকে যারা এখানে উপস্থিত আছেন। তো এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বয়স্ক মানে আপনারা কি বোঝেন? বয়স্ক মানে বলুন আপনারা কি বোঝেন? বয়স্ক মানে কি? যার বয়স 60 বা 60 থেকে বেশি তাদেরকে বয়স্ক বলা হয়। তো এবার আরেকটা জিনিস বলুন যে শুধুই কি বয়স্ক হলেই রাইট মানে আপনারা কিছু করতে পারেন আইনি ভাবে, নাকি কোনো মা বাবা হলেই করতে পারেন? এটা কি জানা আছে যে শুধু মা বাবা হলেও করা যায়, নাকি শুধু বয়স্ক হবে তারপরে করতে পারবে? এটা জানা আছে আপনাদের? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে শুধু বয়স্ক না, মা বাবা তাদের যদি বয়স 60-এর নিচেও হয় তাহলেও কিন্তু আপনারা আইনের রাস্তায় আপনারা কিন্তু যেতে পারেন। যদি আপনাদের পুরনো বাড়ি থেকে বার করে দিল, আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে দেখছে না, বা যাদের হচ্ছে ছেলে মেয়ে নেই তারা কি কিছু করতে পারে না? তারা অবশ্যই করতে পারে। আপনারা হয়তো শুনে থাকবেন, আশেপাশে অনেকেই আছে ধরুন যাদের বেশিরভাগ আর কেউ নেই, কেউ দেখাশোনা করার মতন নেই, কিভাবে মানে কার কাছে থাকবে? কারণ বয়স হলে যাদের বয়স হয়ে যাচ্ছে তারা তো বাচ্চাদের মতন হয়ে যায়। যেমন একটা বাচ্চাদের দেখাশোনা করা হয়, একটা বাচ্চাকে খাওয়ানো, তার সঙ্গে থাকা, কথা বলা, ঠিক বয়স হয়ে গেলে এটাই মানা হয় যে যখন কারোর বয়স তার মানে তাকে খাওয়ানো, তাকে পড়ানো, মানে তার ধ্যান রাখা, তার মানে তার পুরো মেডিকেল খরচা মানে করতে হবে, এইসব কিন্তু একটা বাচ্চার মতনই তাকে রাখতে হয়। তো এবার যেটা বিষয় হচ্ছে, যদি কারোর বাচ্চা না থাকে, ধরুন কোনো মহিলা কোনো পুরুষ তার বয়স তাহলে তাকে কে দেখবে? এই সময় ধরুন কেউ আসলো, কেউ বললো আপনাদের কোনো রিলেটিভের মধ্যে বলতে ধরুন আপনার ভাইয়ের কোনো ছেলে হতে পারে, বোনের কোনো মেয়ে হতে পারে, কেউ এসে আপনাদের বললো যে আমরা তোমাকে দেখবো, তোমরা তোমাদের যা সম্পত্তি আছে আমার নামে করে দাও। তাহলে বয়স্করা কিভাবে যে হ্যাঁ ঠিকই তো, আমার বয়সকালে কে আমাকে দেখবে, আমার কোনো ছেলে মেয়ে নেই, কেউ নেই, তাহলে নিজের সব সম্পত্তি যতটুকু থাকুক তাদের নামে করে দেয়। তারপরে কি দেখা যায়, যেটা তারা তাদেরকে বাড়ি থেকে বার করে দিচ্ছে। তারপরে তাদের আর কোনো রাস্তা থাকে না, তারা ভাবে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই কিছু করার। শুধু যখন এই জিনিসটা করছেন, মানে ধরুন আপনারা আপনাদের সম্পত্তি কাউকে দিতেই পারেন, কিন্তু দেওয়ার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখবেন, যাতে যদি আপনাদের কেউ বার করে দেয় তাহলে তারপরে আপনারা কি মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ধরুন
যখন কাউকে দিচ্ছেন, কোনো সম্পত্তি দিয়ে দিচ্ছেন, তাহলে দানপত্র করেন। যদি দানপত্র ভাবে কাউকে দেন, দানপত্র দিলে কি হবে, তাহলে পুরোটাই বোঝা যাবে যে দানপত্র দিচ্ছেন আপনারা কেন, এই কারণে যাতে ওরা আপনাদেরকে দেখবে বলে আপনারা তাকে কিন্তু দানপত্রটা করে দিচ্ছেন। কোনো টাকা পয়সা আপনারা কিন্তু উল্টে তার কাছ থেকে নিচ্ছেন না। যখন আপনার থেকে বার করে দিলে আপনারা দানপত্র করে তারপরে বাড়ি থেকে বার করে দিলেন। এর বিরুদ্ধে আপনারা হচ্ছে গিয়ে এসডিওতে আপনারা এই মামলাটা করতে পারেন। করে আপনারা এটা যখনই জানাবেন যে আপনাদের সম্পত্তি দানপত্রটা আপনারা করেছিলেন সেটা ওখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, মানে এইটা আপনারা করতে পারেন। এবার ধরুন অনেকেই আছে পত্র না করে ধরুন বিক্রি করিয়ে নিল আপনাদের কাছ থেকে, যে বিক্রি মানে আপনাদেরকে বলছে যে আমরা দেখবো আপনাদেরকে, আপনারা আমাকে বিক্রি করে দিন, হয়তো কিছু টাকা পয়সাও দিল। তারই অনেকে চালাকি করে সেই জিনিসটা হয়, কারণ এখন তো সবাই এই জিনিসটা জানে যে দানপত্র করলে কিন্তু এটা অটোমেটিক, যদি আপনারা এসডিওতে গিয়ে বলেন এই বিষয়টা যদি জানান, তাহলে কিন্তু করে এখন বিক্রি করিয়ে নেয়। বিক্রি করিয়ে কি হবে, সে দেখাবে যে আপনাকে টাকা মানে আপনাদেরকে টাকা দিচ্ছে আর টাকার মানে এক্সচেঞ্জে আপনারা ওই সম্পত্তিটা বিক্রি করছেন। কিন্তু যখন এটা করবেন আপনাদের মাথায় রাখতে হবে, যখন আপনারা সেই এগ্রিমেন্টটা করছেন সেই সময় যেন ওর মধ্যে লেখা থাকে যে আপনাদেরকে দেখবে, এই জিনিসটা যেন তার মধ্যে লেখা থাকে। যদি এই জিনিসটা লেখা থাকে যে হ্যাঁ সে আমাকে দেখবে বলেই আমি বিক্রি করছি আর সে আমাকে বলেছে যে আমাকে দেখবে, এই জিনিসটা যদি লেখা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। পরে যদি আপনাদেরকে সমস্যা হবে না। যেরকম ভাবে দানপত্র ক্যান্সেল হয় সেরকম ভাবে কিন্তু বিক্রির আপনারা যখন, তো এইটা হচ্ছে কিছু জিনিস যেটা আজকাল সব মানে খুব কমন হয়ে গেছে। অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে এখন যে বয়স্করা তো কিছুই করতে পারবে না, আর কদিনই বা বাঁচবে, সম্পত্তিগুলো লিখিয়ে নেই, ওরা কিছু করতেও পারবে না, কত দূরই বা এগোবে, এটাই ভাবা হয়। কিন্তু আপনারা করতে পারেন। কিন্তু এই জিনিসগুলো কিছু কিছু জিনিস মাথায় রাখবেন। দানপত্র মানে চেষ্টা করবেন যাতে দানপত্রটাই হোক, আর যদি দানপত্র না হয়, যদি বিক্রি হয়, আপনাদের দেখবে বলেই আপনারা কিন্তু সম্পত্তিটা দিচ্ছেন, না হলে কিন্তু দেবেন। আর যেটা আমি বলছিলাম মা বাবার ক্ষেত্রে, শুধু বয়স্করা না, মানে মা বাবা যাদের বয়স নিতে পারে, যদি কোনো ছেলে মেয়ে মানে তাদের কোনো ছেলে মেয়ে দেখছে না তাদেরকে, কিন্তু এটা মাথায় রাখতে হবে ছেলে মেয়ে তারা যেন 18 বছরের নিচে না হয়। ছেলে মেয়েদের 18 বছরের তাদেরকে ধরা হয় যে তারা মেজর, যে এবার তারা মানে রেসপন্সিবিলিটি নিতে পারবে আপনাদের, মানে আপনাদের খাওয়ানো পড়ানো তাদের এবার দায়িত্ব আসবে। 18-র নিচে হলে কিন্তু হবে না। তো যে কোনো মা বাবা যাদের বাচ্চারা দেখছে না তাদেরকে, বাড়ি থেকে গেছে, অন্য কোথাও ছেড়ে চলে গেছে, আর খোঁজ খবর নিচ্ছে না, কোনো টাকা পয়সা পাঠাচ্ছে না, কিন্তু সেই মা বাবার বয়স এখনো 60 হয়নি, তাও কিন্তু তারা মামলা করতে পারে। তো এই মামলাটাতে ঠিক যেমন খোরপোশ টাকা পয়সা পায়, আপনারা নিশ্চয়ই শুনেছেন মামলা করলে বাড়ির বৌমারা খোরপোশের মামলাতে টাকা পয়সা পায়, ঠিক মানে এটাও ঠিক ওরকম ভাবে মা বাবারা হোক কি পয়সা পেতে পারে। তো এটা হচ্ছে কিছু কিছু ছোট ছোট বিষয় যেটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং অনেকেই আছে যারা এখানে হয়তো আসেননি, আপনাদের এই জিনিসগুলো আপনারা ওনাদেরকে গিয়ে বোঝাবেন, কারণ এই জিনিসটা কিন্তু খুব বেশি বেড়ে যাচ্ছে আজকাল। যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বয়স্ক বা কোনো ওল্ড এজ হোমে গিয়ে থাকতে হচ্ছে, তার কেউ নেই তাদেরকে দেখাশোনা করার মতো, আর কোনো রকমের কোনো সমস্যা হলে মানে সেগুলো আপনারা হচ্ছে কোর্টে সেবা আছে, আপনারা জিজ্ঞেস মানে দেখে নেবেন, দেখে নেবে আপনাদেরকে। তো সেখানে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে পুরো সাহায্য করবো। এবার আপনাদেরকে কিছু বলবেন। নমস্কার। তো আজকে আমাদের আলোচনার প্রধান এবং মূল বিষয় হলো প্রবীণ নাগরিক সম্পর্কে। প্রবীণ নাগরিক কারা? যাদের বয়স 60 বছর বা তার ঊর্ধ্বে তারা হচ্ছে প্রবীণ নাগরিক।
এই প্রবীণ নাগরিকদের জন্য আমাদের ভারতে একটা আইন আছে, সেটা হলো প্রবীণ নাগরিক আইন 2007। 2007 সালে পর্যন্ত দেখা যেত যে কোনো রকম পার্টিকুলার কোনো আইন ছিল না প্রবীণ নাগরিকদের জন্য, যে এই আইনে এটা করতে পারবেন বা এই আইনে এটা বাধা আছে বা এই সাহায্য তিনি এই আইন থেকে পাবেন, এরকম কিছু ছিল না। 2007 সালে আগে সুপ্রিম কোর্ট একটা সার্ভে করলো, সার্ভে নাগরিকদের ওপর কিছু হ্যারাসমেন্ট বা কিছু অত্যাচার বা এরকম ধরনের কিছু প্রবলেম মুক্তি দেওয়া দরকার। যেমন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রবীণ, ম্যাডাম যেটা বললেন একটু আগে, প্রবীণ এটা মানে আমরা যে ছেলে বা মেয়ে যে আছে সে একটা টাইম পর যখন দেখলো বাবা বা মা খুবই বয়স্ক হয়ে গেছে বা হয়েছে, তখন সে বলছে আমি দেখতে পারবো না তাকে, তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাও। একদমই কিন্তু এই কথাটার উল্লেখ হয়, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। এই জায়গাটা থেকে তৈরি হলো এই আইনে বলছে কেউ আপনাকে এই কথাটা বলতে পারে না, আপনার সম্পত্তির যে উত্তরাধিকার যে ভোগ দখল করবে, সেটা হতে পারে আপনার ছেলে, সেটা হতে পারে আপনার মেয়ে, সেটা হতে পারে আপনার কোনো রিলেটিভস। এমনটা নয় যে আপনার ছেলেকেই এটা হতে হবে, যে রিলেটিভস আপনার ওই সম্পত্তিটার দেখাশোনা করা, সে যদি বলে আমি দেখাশোনা করব না, সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন। প্রথমেই আপনাকে একটি দরখাস্ত করতে হবে, সেই দরখাস্তে আপনাকে আপনি নিজেও করতে পারেন অথবা আপনার কোনো প্রতিনিধি হতে এই জায়গায় যাওয়ার ক্ষমতা নেই, সেক্ষেত্রে আপনাকে সশরীরে যেতে হবে এমনও ব্যাপারটা নয়, আপনার কোনো প্রতিনিধি সেখানে গিয়ে এই ঘটনার কথা যদি এসডিও সাহেবকে লিখিত আকারে জানান, তিনি যার বিরুদ্ধে আপনি অভিযোগ জানাচ্ছেন তাকে আপনার দেখাশোনার দায়িত্ব নিতে বলবেন। খুশি না হন তার, তিনি যে অর্ডার করলেন সেই অর্ডারে দেখা গেল আপনি খুশি নন, আপনি তার ওপরে যে কোর্ট এখানে এসে আপনি আপনার সমস্যার কথা পুনরায় বলবেন এবং সেই সমস্যাতে যদি জজ সাহেব মনে করেন সেখানে অন্যরকম অর্ডার করবেন। এবার আসি আপনি কিভাবে এই মামলাটি করবেন। আমাদের কাছে সবার কাছে খুবই অজানা যে আমি যদি এক্ষুনি বলি আমি একটা মামলা করব, তাহলে আমাকে অনেক আমরা প্রথমেই চিন্তা করি বাবা একটা উকিলবাবুর কাছে আমাকে যেতে হবে, কত টাকা এনেছিস বের কর। মানে আমাদের অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু এরকমই হয়, আমি একটা যদি উকিলবাবুর কাছে যাই প্রথমেই উকিলবাবু বলবে যে কত টাকা এনেছিস, এই টাকায় ফেরত আসতে হবে। এই জায়গাটা বর্তমানে নেই। সুপ্রিম কোর্ট বলছে এবং আমাদের ভারতের সংবিধান বলছে আইনের অধিকার সবার আছে, সে হতে পারে 100 বছরের বৃদ্ধ, প্রত্যেকের আছে, কিন্তু হতে পারে সে রাস্তায় বসে ভিক্ষা করে, তার মানে পেটের অভাব দায়ে পড়ে ওটা করছে, কিন্তু তারও কিন্তু আইনের অধিকার আছে। সে কিভাবে আপনি আইনের অধিকার পেতে চান, আপনি সরাসরি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অর্থাৎ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ মধ্যে দেওয়া আছে। আচ্ছা, সেই অফিসে যোগাযোগ করলে আপনার সমস্যা শুনে প্রথমে ঠিক করা হবে আপনার সমস্যাটা আয়ন করলে সেটা মিটবে। প্রথমে যদি দেখা যায় সমস্যাটা আমার যে সমস্যাটা হয়েছে বা সমস্যাটা আছে সেটা দুটো পক্ষকে দেখবেন, পাশের বাড়ির সাথে সমস্যা বা আপনার ছেলের সাথেই আপনার সমস্যা, তো দুপক্ষকে যদি আমি সামনে বসিয়ে একটু মীমাংসা করি তাহলে কিন্তু সমস্যাটা দীর্ঘায়িত হয় না। আমি সমস্যাটা সেই রকম ভাবে না করে আমি যদি প্রথমেই একটি কোর্টে গিয়ে মামলা করি, ছেলে আসবে বা মেয়ে আসবে, যার নামে বিপরীত পক্ষে যে থাকবে তিনি আসবেন, সে তার জানাবেন, সে লিখিত আকারে দেবেন, তারপর সেটা কোর্টে এসে আদালতে জজ সাহেবের সামনে হিয়ারিং হবে এবং তারপরে জজ সাহেব একটা সময়টা আমাদের প্রচুর লেগে যায়, কারণ কোর্টের কাছে কিন্তু আপনার 100টা মামলা আছে, 100টা লোককেই কোর্ট শুনবে, কিন্তু তো এই 100 জনকে শুনবে এবং 100 জনকে ডেট দেবে কোর্ট।